এই ছিল আমার বিদ্যাপীঠ, মানে বিশ্ববিদ্যালয় ছিল, কারণ আমি এখন পাশ করে গিয়েছি আর আমি নিজের গ্রামে ফিরে যাচ্ছি। গত 2 বছর অনেক শিখেছি, সারের ধরন, মাটির ধরন, বৃষ্টির ওপর মাটির উর্বরতা কতটা নির্ভর করে, আরও নানান কিছু, যা আজ আমাকে একজন আধুনিক কৃষক হতে সাহায্য করেছে। আর এই সব সম্ভব হয়েছে বাবার করে যাওয়া বীমার সাহায্যে। বাবা এখন না থাকলেও তাঁর চিন্তার ফল এখনো আমার পাথেও। গুড্ডু, বাবা, বাবা এসে গেছে। সোনা কেমন আছো? আরে ধনঞ্জয় দা, শহর থেকে চলে এলে? হ্যাঁ রে। আমার জন্য কি এনেছো? আরে আমি ফিরে এলাম, এটা কি কম? আমি কি তোমার আচার বানিয়ে খাবো? দেখো, বেশি আচার খেলে না অ্যাসিডিটি হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ জানি জানি। আচ্ছা আচ্ছা, পরে দেখা হবে, ঠিক আছে? দেখা হবে। দাদা যে কি করে কিছুই জানে না। লজ্জা শরম কি ভুলে গেছে নাকি? যা ইচ্ছে বলতে থাকে। গুড্ডুর মা শোনো না, আমাদের গুড্ডু পাশ করেছে গো। ভালোই হয়েছে গুড্ডু পাশ করেছে। এই যে বাবু মশাই, আপনার খাবার। আরে কি হলো আবার? মালতী, মনসুখ কেমন আছে? ওখানে ওর কথা খুব মনে পড়তো, কয়েকটা চিঠিও লিখেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। মানসুখ তো এখন আর আগের মতো নেই। আগের মতো নেই মানে? উনি তোমার বন্ধু, তুমিই ভালো জানবে। মানে কি হলোটা কি? ঠিক জানি না, কিন্তু আজকাল আর উনি আগের মতো আসেন না। কেন? ও ও আমার বন্ধু, একসঙ্গে বড় হয়েছি দুজনে, ও আমার ভাই। আরে রাগের কোনো কারণ তো থাকবে। তুমি বিশ্বাস করবে না আমায়। মালতী, আমি তোমাকে কখনো অবিশ্বাস করেছি? কি হয়েছে বলো তো আমাকে? আমাদের সাফল্য মনসুখদার সহ্য হয় না। এইসব কে বললো তোমাকে? আর আমরা কি এমন বড় লোক হয়ে গেলাম যে ওর হিংসে হবে? নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আচ্ছা, কে বললো এসব? মনসুখদার বউ রাধা বৌদি। গত 4 মাসে আমি 6খানা চিঠি লিখেছি, একটারও উত্তর পাইনি। বললাম তো ব্যস্ত ছিলাম। আরে কত ব্যস্ত ছিলে? শুধু এইটুকু লেখারও সময় ছিল না যে আমি এখানে ভালো আছি? আরে বললাম তো ব্যস্ত ছিলাম, লিখে দেবো। আর আমি ওখানে আমার কলেজে আমার বন্ধুর গল্প দেখো শোনাতাম। ধন্যু, এই যাক বাবা, অন্তত পক্ষে আমার নামটা তো মনে আছে। দেখো, তোমার কলেজের গল্প আমাকে শোনাতে এসো না, বুঝেছো? কেন শোনাবো না? দেখো ভাই, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে মাফ করে দাও। এখন তোমার আর আমার মধ্যে অনেক ফারাক। তুমি হলে গিয়ে বড় লোক, পয়সা আলা, আর আমি? আর তুমি হলে একটা আস্ত গাধা, বোকা আর একদম মাথা মোটা। বলো হ্যাঁ কিনা? সে তুমি যাই বলো না কেন, কিন্তু এটা সত্যি, তুমি এখন অনেক এগিয়ে গেছো আর আমি সেই পেছনেই পড়ে আছি। আর আমাদের মধ্যে এই ফারাক সব সময় থাকবে। মান্নু, তোর কি হয়েছে বলতো? এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি ভাই,
মহাজনের থেকে টাকা আমরা দুজন নিয়েছিলাম, তাহলে আমাকে কেন আমার ট্র্যাক্টর বেচতে হলো? এই ঝড়ঝড়ে সাইকেলে আমি এতে তেল দিয়ে দিয়ে আমার হাত জ্বলে গেল। আর তোমার গুড্ডু তো পাশ করে গেল, আমি আমার পাপ্পুর নাম কাটিয়ে দিলাম স্কুল থেকে। কেন কেন কাটিয়ে দিলি? কেন? ফিয়ের টাকা কোত্থেকে দেব? গত গত 6 মাস ধরে পাম্পটা অচল হয়ে পড়ে আছে। এটাকে সারাবো নাকি আমি, নাকি স্কুলের ফি ভরবো? আরে এইসব তো বাবা করে গেছেন, বাবা যা করে গেছেন তার সাজা আমাকে কেন দিচ্ছিস? আরে কাকাবাবু, কাকাবাবুকে এবার এর মধ্যে টানছিস কেন? তোর কি মনে হয় আমি কোনো গুপ্তধন পেয়েছিলাম? যা দিয়ে আমার কলেজের ফিস দিলাম, গুড্ডু স্কুলের ফিস দিলাম, মহাজনের টাকা ফেরত দিলাম, ট্রাক্টরের ঋণ শোধ করলাম, কোনো গুপ্তধন পেয়ে গেছিলাম নাকি? তার আমি কি জানি? জানো না যখন শুনে রাখো। বাবা একবার বলেছিলেন, দেখো কৃষকের জীবন অমূল্য হয়, মৃত্যু বড় সস্তা। তো এই জন্যেই তো উনি আমাদের বিভিন্ন প্রয়োজনের জন্য আলাদা আলাদা বীমা করিয়েছিলেন। আর বলেছিলেন আমার রোজগার বন্ধ হয়ে গেলেও তখনও তোমার খেয়াল রাখবো। তোর মনে আছে বাবার মৃত্যুর পর গ্রামের বীমা এজেন্ট নন্দু এসেছিলেন? ধনঞ্জয়, এই নাও তোমার বাবার জীবন বীমার টাকা। যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকে জমা করে দিও। হ্যাঁ, ওই দিন উনি আমাকে 5 লাখ টাকার চেক দিয়েছিলেন। 5 লাখ? কেন? মানে এতগুলো টাকা? হ্যাঁ, ওটা বাবার বীমার টাকা ছিল। আসলে বাবা ফসলের টাকা থেকে সামান্য জমিয়ে কিস্তি জমা দিতেন। কিন্তু ভাই, আমার জমা টাকায় কি দোষ ছিল যে একটা খড়াও কাটাতে পারলাম না? কোনো ভুল ছিল না, এটাই তো সঞ্চয় আর বীমার মধ্যে পার্থক্য। মানে সঞ্চয় আমাদের আজকের আয় অনুযায়ী হয়, আর বীমা হলো আমাদের ভবিষ্যতের সুরক্ষার জন্য। বোঝনি তো? তুই কি জানতিস এবছর খরা হবে? না। আরে আমি কি জানতাম যে আমি পড়তে যাব? বাবা অসুস্থ হওয়ার পর হঠাৎ বললেন, তোমার পড়ার জন্য একটা বীমা করেছি, সেই টাকা দিয়েই তো ফিস দিলাম। না হলে তুই তো জানিসই আমার আর পড়ার মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক। তাছাড়া আবার কি, স্কুলে তো আমার খাতা থেকে টুকে টুকে পাশ করতে চিরকাল। ঠিক আছে শোন, আর এটা যেন বৌদিকে বলিস না। ওঠ, তোকে খেতে ডেকেছে। আরে চল না, আরে ওঠ না বাবা, চল না। আরে মনু, তোকে ছাড়া আমার একদম ভালো লাগে না। কেন অকারণে আমার উপর রেগে আছিস? মাফ করে দে, মাফ করে দে। অভাব আমায় অন্ধ করে দিয়েছিল। মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। এবার কি আমার শার্টটা ভেজাবি তুই? আচ্ছা আয় আয় আয়, ভেজা। কিন্তু একটা শর্ত আছে। কিসের স্বার্থ? স্বার্থ নয় রে, শর্ত, শর্ত। ও, কি শর্ত? তুই কালই বীমা করাবি। আর আমি চাই না যে বাচ্চাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক। ভুল তো স্বীকার করে নিয়েছি, আবার বলছিস কেন? চল চল। রাধাকে তো আসতে দে। রাধা ওখানেই তোর বৌদির সঙ্গে বসে আছে, তুই চল। আচ্ছা বুঝলাম, পুরো প্ল্যান করেই এসেছো। হ্যাঁ, বিমান মতোই সব প্ল্যান করা। আরে চল তো, চল না। আরে এইভাবে কি করে যাবো? একটা শার্টটা তো পরতে দিবি। তুই কি বিয়েতে যাচ্ছিস শার্ট পরবি? তুই তো তোর বন্ধুর বাড়ি যাচ্ছিস, শার্ট পরবে। আরে চল। আরে আরে চল 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 শোন। আরে ওই সিনেমাটা গ্যাংস অফ ওয়াসেপুর দেখেছিস? হ্যাঁ দেখলাম, কত লোক মরে গেল। ওদের সবার কিন্তু বীমা করানো ছিল। আরে বাবা, তুই তো বীমা ছাড়া কিছুই ভাবতে পারছিস না। আরে বীমা করানো খুব জরুরি।